আমি কখনো রাতের নিঃসঙ্গতা পছন্দ করিনি। ছোটবেলা থেকেই একটা অদ্ভুত ভয় আমাকে তাড়া করে বেড়ায়, যেন আমার চারপাশে কেউ আছে, কিন্তু আমি তাকে দেখতে পাচ্ছি না। একটা শীতল দৃষ্টি, একটা নিঃশব্দ উপস্থিতি, যা শুধু অন্ধকারের গভীর থেকে আমাকে দেখেই যায়। আজও যখন সেই রাতের কথা মনে করি, আমার হাত কাঁপে, বুক ধড়ফড় করে, আর মেরুদণ্ড বেয়ে ঠান্ডা একটা স্রোত নেমে যায়। আমার নাম সুব্রত। 1985 সালে আমি সরকারি টেলিফোন দপ্তরে অপারেটর হিসেবে কাজ করতাম। তখন মোবাইল ফোনের যুগ আসেনি, ল্যান্ডলাইন আর ট্রাঙ্ক কলি ছিল দূরবর্তী যোগাযোগের একমাত্র ভরসা। আমার কাজ ছিল বিভিন্ন শহরের মধ্যে ট্রাঙ্ক কল সংযোগ করা। প্রতিদিনের মতো নির্দিষ্ট নিয়মেই কাজ চলত, একঘেয়ে হলেও তেমন ভয়ের কিছু ছিল না। কিন্তু যে অফিসটায় আমি কাজ করতাম সেটা ছিল একটা পুরনো দোতলা বাড়ি, একেবারে নির্জন, চারপাশে গা ছমছমে নীরবতা। বাড়িটার করিডোরগুলো ছিল লম্বা, স্যাঁতসেঁতে দেয়ালে ফাটল ধরেছিল, আর মাঝে মাঝে বাতাসে এক অদ্ভুত গন্ধ ভেসে আসত, পুরনো কাগজের, ধুলোর আর কিছুর, যা চেনা নয় কিন্তু অস্বস্তিকর। দিনের আলোয় এসব সহ্য করা গেলেও রাত হলেই পরিবেশটা যেন বদলে যেত। দেয়ালগুলো যেন ফিসফিস করে কিছু বলত, বাতাস ভারী হয়ে আসত, আর এক অজানা অনুভূতি মনে হতো যেন কেউ আমার দিকে চেয়ে আছে অন্ধকারের ফাঁক দিয়ে। সেদিন রাতেও এমনটাই হচ্ছিল। বাইরে ঝড় উঠেছিল, বাতাস জানালার কাঁচ কাঁপিয়ে দিচ্ছিল, বিদ্যুৎ মাঝে মাঝে ঝলসে উঠছিল, আর আমার অফিসের টেবিলে রাখা লণ্ঠনের আলোটা টিনটিন করছিল। রাত প্রায় 12টা বেজে গিয়েছিল। আমি কাজের ফাঁকে কফির কাপটা হাতে নিয়ে কিছুক্ষণ বিশ্রাম নিচ্ছিলাম। ঠিক তখনই ফোনটা বেজে উঠল, একটা লম্বা, চড়া আওয়াজ যা অফিসের নীরবতা ভেঙে দিল। আমার বুক ধক করে উঠল। সাধারণত এই সময় খুব কম কল আসে। আমি লগবুকের দিকে তাকালাম। কলটা এসেছে কৃষ্ণনগর থেকে, কিন্তু আশ্চর্যের ব্যাপার, কলটার গন্তব্য কৃষ্ণনগরই। ট্রাঙ্ক কল সাধারণত দূরের জায়গায় যায়, এক শহর থেকে অন্য শহরে, কিন্তু একই শহরের ভেতর ট্রাঙ্ক কল। ব্যাপারটা কেমন অদ্ভুত লাগে। আমি ধীরে ধীরে রিসিভারটা কানে তুললাম। হ্যালো, এটি অপারেটর বলছি। আপনি কে? প্রথমে শুধু নিঃশব্দতা, এক গভীর শূন্যতা যার মধ্যে দিয়ে যেন একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। তারপর আস্তে আস্তে একটা আওয়াজ ভেসে এল। হ্যালো, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? একটা নারী কণ্ঠ, খুব ক্ষীণ, ভাঙা ভাঙা, যেন অনেকক্ষণ ধরে কাঁদছেন, কিন্তু আর কাঁদার শক্তিটুকুও নেই। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, আমি ধীরে ধীরে বললাম। আপনি কে? একটা মুহূর্তের নীরবতা, তারপর শ্বাস টেনে নিয়ে ফিসফিস করে বলল, আমার নাম সুরঞ্জনা। দয়া করে আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলেছে। আমি মরতে চাইনি। এক মুহূর্তের জন্য আমার সমস্ত শরীর শিউরে উঠল। হাতের আঙুলগুলো শক্ত হয়ে এলো, রিসিভারটা আঁকড়ে ধরলাম। কি বলছেন? ওরা আপনাকে মেরে ফেলেছে মানে? আমার গলা শুকিয়ে গেল। ওপাশ থেকে শ্বাস ফেলার শব্দ এলো। তারপর খুব আস্তে, এত আস্তে যে শব্দটা যেন বাতাসের মধ্যে হারিয়ে যেতে পারত। আমাকে শেষবারের মতো একটা ট্রাঙ্ক কল করতে দিয়েছিল ওরা। এটাই আমার শেষবার। তারপর ফোনটা কেটে গেল। আমি একদম জমে গেলাম। মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, এটা কি সত্যি ছিল নাকি কোনো দুঃস্বপ্ন? আমি দ্রুত কলের রেকর্ড চেক করলাম, কিন্তু কোথাও সুরঞ্জনা নামে কেউ ট্রাঙ্ক কল বুক করেনি। আশ্চর্যজনকভাবে যে নম্বর থেকে কলটা এসেছিল সেটাই আমাদের সিস্টেমে ছিল। বাইরে ঝড় আরো জোরে উঠেছে। জানালার কাছে হঠাৎ বাজ পড়ে এক মুহূর্তের জন্য সবকিছু আলোকিত হয়ে উঠল। আমি জানালার দিকে তাকালাম, আর সেখানে জানালার বাইরে বৃষ্টির ফোঁটার আড়ালে একটা ছায়া দাঁড়িয়েছে। আমি চোখের পলকে আবার তাকালাম, কেউ নেই। পরদিন সকালে ঘুম থেকে উঠেই আমি অফিসের পুরনো রেকর্ড ঘাঁটতে শুরু করলাম। মনে হচ্ছিল কিছু একটা আছে যা আমার জানা দরকার। অনেক খোঁজাখুঁজির পর আমি যেটা পেলাম সেটা আমার রক্ত হিম করে দিল। 2 ফেব্রুয়ারি 1975, একদম আজ থেকে ঠিক 10 বছর আগে এই অফিস থেকেই একটা শেষ ট্রাঙ্ক কল করা হয়েছে। কলদাতা সুরঞ্জনা সেন। তিনি কলকাতায় চাকরি করতেন। একদিন অফিস থেকে ফেরার পথে একদল লোক তাঁকে তুলে নিয়ে যায়। কেউ কিছু করেনি, কেউ বাধা দেয়নি। কয়েকদিন পর তাঁর বিকৃত মৃতদেহ পাওয়া যায় কৃষ্ণনগরের এক পরিত্যক্ত বাড়িতে। তবে মেরে ফেলার আগে তাঁকে শেষবারের মতো ফোন করার অনুমতি দেওয়া হয়েছিল। আর সবচেয়ে ভয়ানক বিষয় ছিল সেই নম্বর
যেটাতে তিনি কল করেছিলেন সেটি গত 10 বছর ধরে নিষ্ক্রিয় ছিল। তাহলে গত রাতে আমাকে কে ফোন করেছিল? তখনই আমার টেবিলে রাখা ফোনটা বেজে উঠল। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। ফোনের রিংটোন স্বাভাবিক ছিল না, শব্দটা ছিল বিকৃত, যেন বহু দূর থেকে ভেসে আসছে সময়ের গহ্বরের মধ্যে দিয়ে। আমি ফোনটা ধরলাম না। সেই রাতের পর আমি আর কখনো নাইট শিফটে কাজ করি। তবে আজও মাঝরাতে যদি হঠাৎ ঘুম ভেঙে যায়, যদি চারপাশ নীরব হয়ে যায়, আমি কানে শুনতে পাই সেই শব্দ, একটা হালকা ফিস ফিস, একটা ভাঙা কণ্ঠ, দয়া করে আমাকে বাঁচান।